হ্যালো ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে একটি কথা বলবো, যেটা আমাদের নতুন প্রজন্মের কাছে অনেকটাই অপরিচিত রয়ে গেছে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওর প্রথম অংশে দেখিয়েছি পাটের গাছগুলো, যেগুলো পাট বড় হচ্ছে চারা থেকে। আর এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাট প্রক্রিয়াজাতকরণ, অর্থাৎ পাটগুলো কাটার পরে এগুলো যখন পানিতে প্রায় 20 থেকে 25 দিন ভিজিয়ে রেখে এটাকে পচনশীল করা হয়। অর্থাৎ যখন পাটটা পচে যায়, তখন পাটের খড়ি থেকে পাটের যে অংশটুকু অর্থাৎ আঁশ এটা খুব সহজে ছাড়ানো যায় এটা পচার পরে। আর বন্ধু, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাটগুলো বিলের মাধ্যমে, অর্থাৎ পাট এখান থেকে কেটে এখানে যখন পানি চলে আসছে, তখন এই পাটগুলোকে এখানে জাগ দিয়ে রেখেছে, যাতে এটা পাটটা পচতে পারে, এবং পাটটা পচার পরেই তখন এটা মূল প্রক্রিয়াজাতকরণ শুরু হয়। আপনারা গ্রামে অথবা শহরে যারা অনেকে এর সাথে পরিচিত আছে, কিন্তু নতুন প্রজন্মের যারা রয়েছেন তারা এগুলো আসলে অনেকেই চিনে না যে পাটের প্রক্রিয়াজাতকরণ কিভাবে হয়। ভিউয়ার্স, পাটের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং এটি বাংলা ও বাংলাদেশের ঐতিহ্যের একটি প্রধান গুরুত্বপূর্ণ অংশ। সোনালী আঁশ নামে পরিচিত এই ফসলটি বাংলাদেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস ছিল। ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে পাট শিল্প এই অঞ্চলের একটি প্রধান শিল্প হিসেবে বিকশিত হয়েছে। পাট চাষের ইতিহাস সুপ্রাচীন। এটি ভারতীয় উপমহাদেশে বহু বছর ধরে চাষ করা হচ্ছে। ব্রিটিশ শাসন আমলে, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে পাট শিল্প আরও প্রসারিত হয় এবং এটি একটি প্রধান রপ্তানি পণ্য হিসেবে পরিচিতি লাভ করে। পাকিস্তান আমলে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, পাটের একটি প্রধান উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ ছিল। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ সরকার পাট শিল্পকে আরও গুরুত্ব দেয় এবং এটিকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। অর্থনীতি পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। ঐতিহ্য, পাট এবং অঞ্চলের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মিশে আছে। কর্মসংস্থান, পাট শিল্প দেশের একটি বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বর্তমানে যদিও পাটের চাহিদা কিছুটা কমেছে, তবুও এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প এবং ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে সুপরিচিত আজও রয়ে গেছে। একটা কমন প্রশ্ন থাকতে পারে বন্ধুরা, যে পাটকে কেন তাহলে সোনালী আঁশ বলা হতো? আমি সেটার উত্তরটা বলছি। পাট এক প্রকার সোনালী আঁশ। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এর জন্য বাংলাদেশকে পাট শিল্পকে সোনালী আঁশ বলা হতো। আপনি কি জানেন, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট BJRI দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান। 1904 সালে স্যার RS ফিনালের নেতৃত্বে ঢাকায় প্রথম পাটের গবেষণা শুরু হয়। অতঃপর 1936 সালে ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটির ICJC আওতায় ঢাকা জুট এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে প্রাতিষ্ঠানিকভাবে পাটের গবেষণা শুরু হয়। 1951 সালে ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটি IJCর স্তরে পাকিস্তান সেন্ট্রাল জুট কমিটি PCJC গঠিত হয় এবং বর্তমান পাট গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম ব্যাপকভাবে 3টি স্তরে পরিচালনা করা হয়। ভিউয়ার্স, এর ইতিহাস আরও অনেক বিস্তৃত রয়েছে। সময় স্বল্পতার কারণে শর্ট ভিডিও, এ কারণে আমি এর পুরোপুরি ইতিহাস বলতে পারলাম না। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন পাটটাকে যখন পচনশীল হওয়ার পরে, অর্থাৎ পাটটাকে জাগ দেওয়ার পরে যখন উপরে টেনে নিয়ে আসা হয়, তখন পাটের পাট থেকে আঁশকে এভাবেই ছাড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এভাবে হচ্ছে পাট খড়ি থেকে পাটটাকে আঁশ ছাড়ানো হয় এবং এটাকে পানিতে ধোয়ার পরে তখন এইভাবে পাটটাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাটটাকে কিন্তু রোদে দিয়ে শুকানো হয়। আর তার নিচে যেটা পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে পাটের খড়ি।
আর এই পাটের খড়ি কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়। আপনারা জানেন কি না, পাটের খড়ি উড ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। যেটা উড ফার্নিচার আছে সেই উডগুলো তৈরি হয় এই খড়ি দিয়ে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবং এই পাট খড়ি কিন্তু খাতা অর্থাৎ পেপার যেটা আছে, যে পেপারগুলো নিউজ প্রিন্টের মাধ্যমে ব্যবহার হয়, পড়ালেখার কাজে ব্যবহার হয়, এই খাতাগুলো কিন্তু এই খড়ি দিয়ে কিন্তু তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি এই শর্ট ভিডিওর মাধ্যমে যে পাটের ইতিহাস ঐতিহ্য কত দিন থেকে ছিল এবং এটাকে কেন সোনালী আঁশ বলা হতো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।